তো বাংলাদেশে চ্যালেঞ্জ, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন, সবাইকে সহযোগিতার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ মাসে সে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে অনড় জামায়াত ও ইসলামী আন্দোলন, এনসিপিরও সম্মতি। সংস্কার মৌলিক না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব কেন? ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ করার জন্যই এই শর্তগুলো অত্যন্ত জরুরি। যারা যার জন্য আন্দোলন করছে, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর রিনা এবং আমি তুষার আহমেদ ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো 600, আহত হাজারের বেশি, গ্রামের পর গ্রাম ধ্বংস, প্রাণহানি আরও বাড়ার শঙ্কা। সরকারের স্বার্থের সংখ্যাতেই কি পূরণ হয়নি সংস্কারের প্রত্যাশা? প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের। বর্তমান পরিস্থিতিতে দেশে ঝড় বয়ে গেলেও সম্পদ রক্ষার তাগিদ। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও বন্ধ ক্লাস পরীক্ষা, থমথমে ক্যাম্পাস, হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ডাকসু নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। জাকসুতেও জমজমাট প্রচার, ডাকসুতে নবীনদের ভোটার করার দাবিতে আজও ছাত্রদলের বিক্ষোভ। কক্সবাজারে নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা, যৌথ বাহিনীর সহায়তায় গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ, 2 একর জমি উদ্ধার। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন চ্যালেঞ্জ, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন। আর এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে বলেও জানান মির্জা ফখরুল। স্বাধীনতা পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে জন্ম হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। সেই দলটির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে লাখো কর্মীর ভিড়। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা আসেন তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। অংশ নেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে বিএনপি, কিন্তু বারবার তাদের ধ্বংস করার চেষ্টা হলেও দলের প্রতিষ্ঠাতা ও দলীয় প্রধানের আদর্শে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি, এমনটা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সহযোগিতা করাই তাদের চ্যালেঞ্জ। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় গেলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন আনবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক স্বাধীনতার পর রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে মেজর জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে বিএনপি। উন্মুক্ত হয় বহুদলীয় গণতন্ত্রের পথ। প্রায় 4 যুগের এই পথ চলায় নানা উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে দলটিকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দলটির প্রতিষ্ঠা না হলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো বাংলাদেশ। আহমেদ সালেহিনের রিপোর্ট। এক মেজরের বিদ্রোহের ঘোষণা, পাকিস্তানি বাহিনীর ভেতরে থেকে তাদের বিরুদ্ধেই লড়াইয়ের আহ্বান। স্বাধীনতার আকাঙ্ক্ষায় রণাঙ্গনে সমরাস্ত্রের মহড়ায় পুরো জাতি জেনেছিল তাদের কাণ্ডারি হয়ে আসছেন একজন, তিনি মেজর জিয়াউর রহমান, যার দুচোখে স্বপ্ন ছিল স্বাধীন, স্বনির্ভর, আত্মমর্যাদাশীল একটি দেশ গঠনের। ৭১ থেকে ৭৫ নানা পট পরিবর্তন, অঘটনার বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশ। দিশেহারা বাংলায় সিপাহী জনতার বিপ্লবে আবারও উত্থান ঘটে জিয়াউর রহমানের। এবার যেন স্বপ্ন বাস্তবায়নের পালা। বাকশালের বাক্সে বন্দি দেশের রাজনীতিকে মুক্ত আর শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তৈরির আকাঙ্ক্ষায় প্রথমে জাগদল, পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটির যাত্রা শুরু হয় দেশের রাজনীতিতে। এর মাধ্যমে খুলে যায় বহুদলীয় রাজনীতির দরজা। এর পরের 4 যুগের পথ চলায় নানা উত্থান পতন আর সংকট থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠা দলটি দেশের ক্রান্তি লগ্নে বারবারই নেতৃত্ব দিয়েছে সামনের সারিতে থেকে। একটি ভূখণ্ড আর মানচিত্রের ভেতরে থাকা এক জাতিতে রূপান্তরের মধ্য দিয়ে জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করার যুদ্ধে বারবার লড়াই করতে হয়েছে দলটিকে। বিএনপির মহাসচিব বললেন, দলটির প্রতিষ্ঠা না হলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো স্বপ্নের বাংলাদেশ। শেখ মুজিব এবং আওয়ামী লীগের আপনার ব্যর্থতা, তার চলে যাওয়া, সব কিছু মিলিয়ে আপনার একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগের প্যারালাল কোনো পলিটিক্যাল পার্টি সে সময় ছিল না যে পার্টি টেক ওভার করতে পারে বা আপনার ভালোভাবে চলতে পারে। তখন একটা স্ট্রং পলিটিক্যাল পার্টি আপনার এবং মধ্যপন্থী একটা পলিটিক্যাল পার্টি, এটা খুব বেশি প্রয়োজন ছিল টু কিপ দ্য নেশন ইউনাইটেড। ওই সময় যদি ওই দলটা না হতো তাহলে বাংলাদেশের রাজনীতি কোন পর্যায়ে যেত, একটা ফেইল্ড স্টেটের দিকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। ৪৭ বছর পরে বিএনপির সামনে চ্যালেঞ্জ কি? এমন প্রশ্নোত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা আর তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যেতে চায় তার দল। সে প্রস্তুতিও নিচ্ছেন তারা। গণঅভ্যুত্থানের মধ্যে কতগুলো বাস্তবতা বেরিয়ে এসছে, সেই বাস্তবগুলোকে মোকাবেলা করেই কিন্তু চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। দেশে আপনার শিল্প, কৃষি, সেবা খাতগুলোকে আরও বেশি করে আপনার কর্মসংস্থানের সৃষ্টি করার ব্যবস্থা করা, এগুলো খুবই চ্যালেঞ্জিং, কিন্তু এই কাজগুলো করতে হবে এবং তার জন্যই আপনার অত্যন্ত ইনোভেটিভ ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে এগোতে হবে। বিএনপি এগুলো আগে থেকে অবহিত হয়েছে এবং আগে থেকে আপনার এগুলোকে পয়েন্ট আউট করেছে, করে কাজ শুরু করেছে। বিএনপি মহাসচিব বলেন, 4 যুগের পুরনো দল বিএনপির রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন হয়নি, বরং বাংলাদেশ জাতীয়তাবাদকে সামনে রেখেই পথ চলতে চায় তার দল। আবারও আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড় জামায়াত ও ইসলামী আন্দোলন। একমত এনসিপি সহ আরও কয়েকটি দল। দাবি পূরণ ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনের জোট করার ঘোষণা তাদের। তবে সম্মিলিতভাবে রাজপথে নামলে নির্বাচন বিলম্বের শঙ্কা দলগুলোর। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে ভোটের রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কোন পদ্ধতিতে হবে নির্বাচন তা নিয়ে রাজনীতির মাঠে চলছে বিতর্ক। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ কয়েকটি দল। তবে বিপরীত অবস্থানে বিএনপি সহ বাকিরা।
পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি ও ভোটের আগে সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি আদায়ে জোটবদ্ধ আন্দোলনের আভাস দিলেন জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ দুই নেতা। অন্যথায় ভোটে অংশ না নেয়ার হুঁশিয়ারিও তাদের। সংস্কার মৌলিক না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব কেন? কারণ এখানে তো আমরা পরিষ্কারভাবে দেখছি লেভেল প্লেইং ফিল্ড সেখানে এখনো তৈরি হয় নাই। আমরা যে সমস্ত দাবিগুলো দিয়েছি এগুলো আমাদের দলীয় দাবি নয়, এগুলো হচ্ছে ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ অংশীদারমত করার জন্যই এই শর্তগুলো অত্যন্ত জরুরি পূরণ করা। দল দুটির এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। সমর্থন রয়েছে সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দলের। বেশ কিছু দাবি বিভিন্ন রাজনৈতিক দলগুলো করতেছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য, আইন শৃঙ্খলার উন্নতির জন্য। যারা এই জন্য আন্দোলন করছে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। লেভেল প্লেইং ফিল্ড করা, আইন শৃঙ্খলা উন্নত করা, এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। সংশ্লিষ্টরা বলছেন দাবি দাওয়া নিয়ে সম্মিলিতভাবে দলগুলো মাঠে নামলে অনিশ্চিত হতে পারে নির্ধারিত সময়ে নির্বাচনের সম্ভাবনা। আমরা চাই জনগণ নিরাপদে ভোটদান করুক। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি, জামাত, এনসিপির পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল আরও 7টি রাজনৈতিক দল বৈঠক করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে মঙ্গলবার বিকেলে 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামাত, এনসিপি ছাড়াও বাকি রাজনৈতিক দলগুলো অংশ নেবে। জানা গেছে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে রাজনীতিকরা প্রধান উপদেষ্টার সাথে তাদের ভাবনা তুলে ধরবেন। অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, সংস্কারের নানা উদ্যোগ নিলেও তা পুরোপুরি কাজে আসেনি। এর পেছনে বড় ধরনের স্বার্থের সংঘাত আছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। সকালে রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে ঝড় বয়ে গেলেও সম্পদ রক্ষা করার বিকল্প নেই। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যহীন, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কার উদ্যোগ কাজে আসেনি বলে অভিযোগ দেশের অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের। সোমবার সকালে রাজধানীর গুলশানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের নতুন উদ্যোগ বাংলাদেশ রিফর্ম ওয়ার্ডস এর আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি কাজে আসেনি। এতে সরকারের স্বার্থের সংঘাত আছে কিনা সে প্রশ্ন তুলেছেন তারা। যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারলো না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এইটার ভিতরে আরও কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? এ সময় বক্তারা বলেন, সংস্কার কার্যক্রমে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বৈষম্যের ধারা অব্যাহত আছে। নির্বাচনের আগে কার্যকর ও সময় উপযোগী সংস্কার সম্ভব বলেও মনে করেন তারা। নির্বাচনকালীন যে বিতর্ক আছে সেই বিতর্কের ভেতরে আমরা এটাকে প্রতিস্থাপন করতে পারি কিনা এবং সার্বিক রিফর্ম কার্যক্রমকে আমরা ট্র্যাকিং করতে পারি কিনা এবং এক্ষেত্রে যারা নির্বাচন করবেন সেই রাজনৈতিক দলের প্রতিশ্রুতিকে আমরা জবাবদিহিতার ভিতরে আনতে পারি কিনা। এ সময় সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সংস্কার কার্যকর করতে জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করা দরকার। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তনে কর্মসংস্থানে সংস্কার দরকার। নরমালি পলিসিগুলো কিন্তু ইউনিল্যাটারাল ভাবে পলিটিক্যাল পার্টিগুলো চাপিয়ে দিচ্ছে। তা না করে উই বিলিভ একটা ইটারেটিভ প্রসেসের মাধ্যমে প্রত্যেকজন স্টেক হোল্ডারকে আমরা এঙ্গেজ করতে চাই এবং তার মাধ্যমে সেই পলিসিগুলোকে রিফাইন করতে চাই। আমরা চেষ্টা করে যাই, নাগরিক সমাজ করবেন, রাজনৈতিক কর্মী হিসাবে আমরা করব, কিন্তু জনগণকে আরো সচেতন, সংগঠিত হয়ে আসলেই ওই বৈষম্য মুক্তির দিকে অগ্রসর হওয়া ছাড়া কোনো পথ নেই। সংস্কারে শিক্ষা, নারী, প্রযুক্তি সহ প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কাজ করা দরকারও বলে মত দেন আলোচকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।
এবার আফগানিস্তানে ভূমিকম্পের খবর। আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা 600 ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 1,500 মানুষ। ধ্বংসস্তূপে অনেকে আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারের সাহায্যে চলছে উদ্ধার কাজ। আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে তালেবান প্রশাসন। আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানেও অনুভূত হয়েছে কম্পন। স্থানীয় সময় রোববার রাত 11:47 রিক্টার স্কেলে 6 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের কুনার সহ আশেপাশের কয়েকটি প্রদেশ। মুহূর্তে ভেঙে পড়ে ঘরবাড়ি, মাটি চাপা পড়েন অনেকে, হতাহত হন বহু মানুষ। পাকিস্তানেও অনুভূত হয় কম্পন। খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের বহু মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহর থেকে 27 কিলোমিটার দূরে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর আরও কয়েকটি আফটারশক অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল 4.5 ও 5.2। ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনারের নুরগাল, সাওকি, ওয়াতপুর, মানুগি ও চাপাদারা জেলায়। ভূমিকম্পে দুর্গম পাহাড়ি এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আহতদের হেলিকপ্টারের সহায়তায় উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালে। বিভিন্ন প্রদেশ থেকে সহায়ক দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সর্বোচ্চ সম্পদ কাজে লাগিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে তালেবান প্রশাসন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আবেদন জানানো হয়েছে। এর আগে 2023 সালের অক্টোবরে পশ্চিম আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত 2400 মানুষের মৃত্যু হয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে নোয়াখালীতে হামলার শিকার ভ্রাম্যমাণ আদালতের প্রতিনিধি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও চলছে 144 ধারা। মোতায়েন রয়েছে যৌথ বাহিনী, বন্ধ ক্লাস পরীক্ষা। সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর 21 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। সকাল থেকে ক্যাম্পাসে দেখা যায় সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। শনিবার রাতে দেরিতে ভাড়া বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শিক্ষার্থী ও স্থানীয়রা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এখানকার যে পরিবহন সিন্ডিকেট বলি, আবাসন সিন্ডিকেট বলি বা ওভারঅল পুরো সিন্ডিকেটগুলো জোবরাবাসী যেভাবে দখল করে শিক্ষার্থীদের বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করেছে বা শিক্ষার্থী হেনস্থা করেছে, তার একটা ক্ষোভের প্রতিফলন। পুলিশ প্রশাসন যখন আসলো, সেনাবাহিনীরা যখন আসলো, তখন তারা যখন গ্রামে ঢুকলো, তারপরে আমাদের ভাইরা আহত হয়ে ফিরে আসলো 2টা। তো তার মানে হচ্ছে সন্ত্রাসীরা ওখানেই ছিল, কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি। আমরা যারা জড়িত না, আমরা যারা নিরীহ মানুষ, আমাদের উপর এই ধরনের হামলা হলো কেন? আমার ক্যামেরা ভাঙি ফেলছে, আমার ওই বাড়িটা ভাঙি ফেলছে, বাড়িটা মানে সব ভাঙি ফেলছে। আমি হাত জোর করে বলছি, আমরা তো বিনা দোষী, আমাদের এরকম অত্যাচার কেন করতেছো? এই ঘটনাটা যারা করছে, যখন থেকে প্রথম থেকে শুরু, আমি চাচ্ছি তাদের শাস্তি হোক। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন্ডিনী। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতির কারণে আগামী 2, 3 ও 4 তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে দুপুর 2টা থেকে তদন্ত কমিটি তৈরির যে মিটিং সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যে 144 ধারা জারি করা হয়েছে সেটি চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ পরে পরে যৌথ বাহিনীর যারা সদস্য রয়েছে তারা টহল দিচ্ছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন স্থান, সেই স্থানগুলোতে তারা টহল দিচ্ছে। তবে শিক্ষার্থীরা আসলে ক্ষুব্ধ, কারণ এখনো পর্যন্ত ঘটনার এত সময় পার হয়ে যাওয়ার পরেও কাউকে গ্রেফতার দেখানো সম্ভব হয়নি, যার ফলে শিক্ষার্থীরা ভীষণভাবে বিক্ষুব্ধ। এবং তারা বলছে যে যেই ভিডিওগুলো দেখা যাচ্ছে, সেই ভিডিওগুলোতে যারা জড়িত বা অপরাধ সংগঠিত করছে তাদেরকে দেখা যাচ্ছে, এরপরেও কেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে সকালবেলা সরেজমিনে আমরা উক্ত ঘটনাস্থলে গিয়েছিলাম, 2 নম্বর গেট এলাকা। সেই এলাকার
যারা এলাকাবাসী রয়েছে তারা বলছিলেন তাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। তারা দেখাচ্ছিলেন তাদের এই যে ঘটনা, এই ঘটনার কারণে, সংঘর্ষের কারণে তাদের বাড়িঘরের বিভিন্ন জিনিসপত্র ভেঙে গিয়েছে, তাদের গবাদি পশু নিয়ে যাওয়া হয়েছে, যে সিএনজি ছিল সিএনজি রিক্সা সেগুলো ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এইসব কারণে তারা ক্ষুব্ধতা প্রকাশ করেছে। তারা বলেছে যে যথাসময়ে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিত তাহলে এই ঘটনাটি ঘটতো না। তারা আসলে এই পুরো বিষয়টির জোর দাবি জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ে আজকে এই 144 ধারা জারি থাকবে আজকে রাত 12টা পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী এখানে মোতায়েনই থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সংঘাতের জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন শিক্ষার্থীরা। হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার সহ 6 দাবিতে বিক্ষোভ করেছেন তারা। তবে এ বিষয়ে কোনো সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্লোগানে উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের এই বিক্ষোভ। নিরাপত্তার কথা ভেবে সোমবার সকাল থেকেই অনেক ছাত্রী হল ছেড়ে গেলেও ছাত্রদের কাউকে যেতে দেখা যায়নি। পরে সকাল 9টার দিকে সবগুলো হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের কেয়ার মার্কেট এলাকায় জড়ো হন। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। আমাদেরকে অবশ্যই সকাল 9টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছিল, কিন্তু আমরা সবাই এখন একতাবদ্ধ। আমাদের সবার আন্দোলনের এখন মূল দাবি হচ্ছে কি আমরা কখনো কেউ হল ছাড়বো না। বিশ্ববিদ্যালয়ের সমস্ত হল ভ্যাকেন্ট করার যে নোটিশটা দেওয়া হয়েছিল ওটা প্রত্যাহার করতে হবে। বেলা 11:30টায় সংবাদ সম্মেলনে হল ছাড়ার নির্দেশ, দুপুর 2টার মধ্যে প্রত্যাহার এবং হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা অব্যাহত রাখা, হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, ডিসির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ 6 দফা দাবি জানান আন্দোলনকারীরা। বহিরাগতরা আমাদের উপর টর্চার করছে আর কি, সেই কারণে আমরা চাই প্রক্টোরিয়াল বডির পদত্যাগ। আমাদের এই 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে, তার যথাযথ ব্যবস্থা না নিবে, আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব এবং পুরো ভার্সিটি লকডাউনে যাবে, ব্ল্যাকআউটে যাবে। হল বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে আইন শৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ছেলেরা বেশ করে তাদের একটু দাবি আছে যে তারা বোধহয় এটা যেতে চাচ্ছে না এরকম, তো তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, দেখি এটা সিদ্ধান্ত হতে তাড়াতাড়ি আসতে যাবে। রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রি দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা। সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেই সাথে সোমবার সকাল 9টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সময় সংবাদ, ময়মনসিংহ। এই মুহূর্তে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এবং এই মুহূর্তে কিন্তু এই ক্যাম্পাস অনেকটা শান্ত রয়েছে, কারণ যেহেতু দুপুরের সময়, এই সময়টাতে আসলে আন্দোলনরত শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু দুপুরে খাওয়ার জন্য যার যার হলে তারা গিয়েছেন। মূলত আজকে সকাল 9টার মধ্যে হল থেকে নির্দেশনা থাকলেও শিক্ষার্থীরা কিন্তু সেই নির্দেশনা প্রত্যাখ্যান করে কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং 6 দফা দাবিতে কিন্তু আন্দোলন করেছেন এবং তারা যে বিষয়টি জানিয়েছেন দুপুর 2টার মধ্যে এই হল ভ্যাকেন্টের নির্দেশনা প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে, হলগুলোতে চলমান সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। আসলে মূলত তারা যে অভিযোগ করছেন যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মদদে বহিরাগত একদল যুবক শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এবং সেই হামলায় কিন্তু শিক্ষার্থীরা আহত হয়েছে এবং এই ঘটনাকে তারা ন্যাক্কারজনক বলছেন এবং আজকে দুপুর 2টার মধ্যে আসলে মূলত তারা 6 দফা দাবি আদায়ের জন্য তারা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে। কিছুক্ষণ পর তারা 2টার পর তাদের এখানে এই প্রশাসনিক ভবনের সামনে আবারও আসার কথা রয়েছে। এখনো তারা মিছিল নিয়ে আসেনি, তারা মিছিল নিয়ে আসার কথা রয়েছে। তবে তারা যেটি বলছেন যে তারা যেটি বলছেন যে এই ঘটনায় উপাচার্যকে যেমন
প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তেমনি এই ঘটনায় শিক্ষক যারা জড়িত রয়েছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং 6 দফা দাবি না মানা হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ময়মনসিংহ থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে অনলাইন অফলাইনে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টরা। এ নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ডাকসুর বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এদিন সোশ্যাল মিডিয়ায় বট বাহিনীর আক্রমণের পাল্টাপাল্টি অভিযোগ তোলে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরা। জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এসব নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে অনলাইন ও অফলাইনে প্রোপাগান্ডা চালিয়ে সংঘাত ঘটানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। এই যে আমরা এত রক্তের উপর থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকার বসলো, কিন্তু পরিবর্তন কিন্তু নেই। দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমরা সরে আসবো, ট্যাগিংয়ের রাজনীতি থেকে আমরা সরে আসবো, কিন্তু এই সব কিছু যাই ঘটে ওই শিবিরের উপর দায় দিয়ে দাও, সাদিক কায়েমের উপর দায় দিয়ে দাও, SM ফরহাদের উপর দায় দিয়ে দাও, মহিউদ্দিন খানের উপর দায় দিয়ে দাও, যাই হোক সেটা হচ্ছে দায় দিয়ে দাও। এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ সময় অনলাইনে পরস্পরের প্রতি বট বাহিনীর আক্রমণের পাল্টাপাল্টি অভিযোগ তোলে ছাত্রদল ও ছাত্র শিবির। তারা বিভিন্নভাবে আমাদেরকে অনলাইনে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগত অ্যাটাক করছে। আমাদের সোশ্যাল মিডিয়া যে আইডিগুলো আছে সেখানে ক্রমাগতভাবে বিষেধগার করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আপনাদের সকলকে আমি আহ্বান করব, আপনারা রাষ্ট্রের সাথেও, রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথেও আপনার প্রপারলি নিবিড় যোগাযোগ রাখেন এবং রাষ্ট্রের থেকেই যেই অনলাইন গ্রুপগুলো প্রতিনিয়ত মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করার উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। এর আগে শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিলের করা রিটের ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেন অপরাজয় ৭১ অদম্য 24 প্যানেলের প্রার্থী BM ফাহমিদা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তবে ডোপ টেস্টের ফলাফল দেরি হওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারছেন না প্রার্থীরা। মনোনয়নপত্র উত্তোলনের সময় মঙ্গলবার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার করার দাবিতে আজও বিক্ষোভ করছে ছাত্রদল। অন্যদিকে চতুর্থ দিনের মতো জাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রাকসু নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ শেষে শুরু হলো জমার কার্যক্রম। তবে অধিকাংশ প্রার্থীর ডোপ টেস্ট করাতে গিয়ে ফলাফল পেতে দেরি হচ্ছে। এজন্য সোমবার কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। বিকেলের মধ্যে ফলাফল পাওয়ার পর মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে জমা কার্যক্রম। এছাড়া মনোনয়ন উত্তোলনের সময় একদিন বৃদ্ধি করেছে রাকসু নির্বাচন কমিশন। আমরা মনোনয়নপত্র দাখিল করতে পারতেছি না, কারণ আমাদের যে ডোপ টেস্টের যে ফলাফল এটা মনোনয়নপত্রের সাথেই রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। এটা তো অবশ্যই আমরা একটা আশঙ্কা করছি যে আমরা হয়তো সময় মতো মনোনয়নের সাথে ডোপ টেস্টের রিপোর্টটা জমা দিতে পারবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ছাত্রদল। আগের দিন কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে হামলার তীব্র নিন্দা জানান নেতারা। প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে আমাদের রাকসু নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে, কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ব্যালট নম্বর জানিয়ে ভোট চাইছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন শিক্ষার্থীদের পাশে থাকবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। সবসময় শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলেছে এরকম কোনো দল না। প্রার্থীগুলো সঠিক কাজ করতে পারবে কিনা, এইভাবে আমরা যোগ্য প্রার্থীকে বেছে নেব। ক্যাম্পাসের সৌন্দর্য, পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে যেতে চাই। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন, আর রাকসু নির্বাচন হবে 25 সেপ্টেম্বর। হিরণ আহমেদ, সময় সংবাদ। ছাত্র সংসদ নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জুম্মান সাদিক, জ্যাভলিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মুজাফফর হোসেন জয় এবং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মৌতুদ রানা। সরাসরি শুরুতে যাচ্ছে জ্যাভলিনের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশেই যেই আজকে উত্তাপটা কিন্তু অনেক বেশি এবং ভোটের যেই উত্তাপ সেটিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি। আজকে সকাল থেকে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, এছাড়াও ছাত্র ইউনিয়ন সমর্থিত যেই প্যানেলগুলো আছে, স্বতন্ত্র প্রার্থীরা সকলে কিন্তু একযোগে সকাল থেকে বেরিয়েছেন এবং পুরো ক্যাম্পাসটা তারা চষে বেড়াচ্ছেন। একেবারে নির্বাচনী আমেজ যেটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখছি যারা সাধারণ শিক্ষার্থী এখানে আছেন, এই মুহূর্তে যে মধ্যাহ্ন ভোজের বিরতি কিন্তু মাত্র শেষ হয়েছে, এখনও অনেকেই ক্লাসের বাইরে আছেন। সুতরাং এই গ্রন্থাগারের সামনের যে চত্বরটি, এখানে কিন্তু আমরা দেখছি প্রচুর পরিমাণে শিক্ষার্থী সাধারণ তারা রয়েছেন এবং তাদের কাছেই কিন্তু পৌঁছে যাচ্ছেন এই প্রার্থীরা। এবং আজকে দিনের সকাল থেকে যদি যে ঘটনাপ্রবাহ সেটি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকের যে SM ফরহাদের বিরুদ্ধে যে রিটটি করা হয়েছিল তার আদালতে, তার প্রার্থীরা বাতিল চেয়ে, সেই ব্যাপারে কিন্তু একটি যিনি রিটকারী ছিলেন ফাহমিদা, তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি জানিয়েছেন মূলত আদালতের কাছে তিনি গিয়েছেন নিরাপত্তার স্বার্থেই, কেননা তিনি মনে করেননি যে তিনি নিজে কোনো অভিযোগ করলে সেটি যথেষ্ট নিরাপত্তা তিনি পাবেন প্রশাসনের কাছ থেকে, সেই কথাটি তিনি ব্যক্ত করেছেন। এবং প্রশাসনকে তিনি কিন্তু এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেননি, সরাসরি তিনি আদালতে গিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে এই যে চট্টগ্রামের যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিন্তু আজকে আমরা সরব দেখেছি প্রার্থীদের। তারা যেটি বলছেন যে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যেই একটি আকাঙ্ক্ষা ছিল, জন আকাঙ্ক্ষা ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে, সেটিকে বানচাল করার জন্য কিন্তু এভাবে পরিকল্পিতভাবে অনলাইন এবং অফলাইনে প্রোপাগান্ডা চালিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে কিন্তু সকলকে একাট্টা থাকতে হবে এবং ঐকমত্যে আসতে হবে, এমন প্রত্যাশা তারা কিন্তু জানিয়েছেন উভয় দলের, বিশেষ করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের প্রার্থীরা তারা এটি বলেছেন। সেই জায়গা থেকে প্রচারণা কিন্তু একেবারে জমে উঠেছে। ডাকসু নির্বাচনের জাহাঙ্গীরনগরের কি খবর সেটি জানাবেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে। প্রার্থীরা কিন্তু ভোট চাইতে কিন্তু বিভিন্ন স্থানে তারা গণসংযোগ করছে এবং তারা কিন্তু দারুণভাবে খুশি। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সাংগঠনিক বা প্যানেলের প্রার্থী রয়েছে তারাও কিন্তু একই সাথে একই জায়গাতে নির্বাচন প্রচারণা করছেন, কোনো ধরনের ঝামেলা তৈরি হয়নি। এই যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান, সম্প্রীতির ভালোবাসার যে নিদর্শন, সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রার্থী রয়েছে তাদের একটি অভিযোগ রয়েছে যে বিশ্ববিদ্যালয়ে এই সময়টিতে, নির্বাচন পরিচালনাকালীন সময়টিতে ক্লাস থাকায়, পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা কিন্তু ম্যাক্সিমাম সময় তারা ক্লাস কক্ষে থাকছে, যার ফলে কিন্তু প্রার্থীরা কিন্তু ইচ্ছে করলেও ভোটারদের সাথে সংযোগ করতে পারছেন না। ফলে দেখা যাচ্ছে যে যেটি প্রার্থীরা দাবি করছেন যে অন্ততপক্ষে 2 কিংবা 3টি দিন নির্বাচনী প্রচারণার সময়কালীন সময়ে যেন শিথিল করা হয়, যাতে কিনা তারা অন্ততপক্ষে কিছু ভোটারের কাছে পৌঁছতে পারে এবং তাদের এজেন্ডাগুলো তাদেরকে তুলে ধরতে পারে। তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন হল রয়েছে, যে হলগুলোতে তারা বসবাস করেন এবং রাত্রের বেলা সেই হলগুলোতে পৌঁছানো যায় না। ফলে দেখা যায় যে বিশেষ করে মেয়েদের হলে ছেলে প্রার্থীরা ভোট চাইতে যেতে পারে না, গণসংযোগ করতে পারে না। তাই তারা বলছেন তাদের মূল দাবি হচ্ছে সেটি হচ্ছে যে অবশ্যই একটি নির্বাচনী প্রচারণার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে নারী প্রার্থীরা তুলে ধরেছেন, সেটা হচ্ছে তারা সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন, সেটি যেন বন্ধ করা হয়, এই দাবি নারী প্রার্থীরা জানিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মৌদুদ রানা। 2024-25 নবীন শিক্ষার্থীদের রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান করছে ছাত্রদল এবং তারা এই একই দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে। আমরা যেটি দেখেছি দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তারা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে আসে এবং এখানে তারা অবস্থান নেন। তারা যেটি বলছেন যে গত রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেখানে তারা একই দাবিতে আন্দোলন করছিলেন। ঠিক সে সময় শিবির সহ কয়েকটি ছাত্র সংগঠন তাদের উপরে হামলা করে
তাদের নেতাকর্মীরা আহত হয় এবং একই সাথে নারী কর্মীদের হেনস্থা করা হয়। তারা সেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছেন। একই সাথে তারা যেটি বলছেন যে এখানে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারে সেই দাবিটি তারা করছেন। এবং এই দাবিটি নিয়ে কিছুক্ষণ আগে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি সভা হয়েছে। সেই সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসু নির্বাচন কমিশন অংশ নিয়েছিলেন। রাকসু নির্বাচন কমিশনার জানিয়েছেন আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই রাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। আপনাকে জানিয়ে রাখি একই সাথে ওই সভায় রাকসু নির্বাচনের যে মনোনয়নপত্র উত্তোলন সেই উত্তোলনের সময়সীমা আরও 2 দিন বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে মনোনয়নপত্র জমা দেওয়া সেটি চলতে থাকবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছেন যে রাকসু নির্বাচন যাতে সঠিকভাবে হয়, সুন্দরভাবে হয়, সে ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছিলেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন নূর। এদিকে তাকে দেখতে হাসপাতালে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নাক দিয়ে যে রক্তক্ষরণ হয়েছিল তার বেশিরভাগ অংশ সামনে দিয়ে পড়ে গেছে, কিছু অংশ আমার শ্বাসনালীতে চলে গেছে, সেটা কাশির সাথে 2 বার আসছে। তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। তো আজকে সব ডাক্তাররা দেখেছেন এবং ওনারা মতামত দিয়েছেন তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করার জন্য। সিটি স্ক্যান করেছি আবার, সেটাতে আবার সেটা ছিল না, যার ফলে আমরা বলছি যে এখন আর রক্তক্ষরণটা হচ্ছে না, বা যেটুকু ক্ষরণ হয়েছিল ওটা অ্যাবজর্ব হয়ে গেছে। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। ইসিতে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন তিনি এসে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনের সাথে, এবং 3 সদস্যের প্রতিনিধি দল এসেছেন, প্রায় 2:15টার দিকে এসেছেন এবং তারপরেই প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি নির্বাচন কমিশনে এবং ভোটের পরিবেশ কতটুকু রয়েছে সেটার জন্য নির্বাচন কমিশন কী ধরনের প্রস্তুতি নিয়েছে সেই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করবেন তারা। এর আগেও কিন্তু বারবার সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছেন নির্বাচন কমিশনকে। তারা বলেছেন যে কোনো ধরনের তাদের দেশও সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন, বাংলাদেশের নির্বাচন দেখতে চায়, সেই জায়গা থেকে তারা সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছিল প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনকে। আবারও তারা আজকে এসেছেন এবং যেহেতু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি একটু টালমাটাল অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আসলে কতটুকু প্রস্তুত রয়েছে এবং এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ কতটুকু রয়েছে সেটি নিয়েও আসলে মূলত কথা বলবেন। যেহেতু বৈঠক চলছে, বৈঠকের পরেই জানা যাবে। তিনি কথা বলবেন গণমাধ্যমের সাথে, আমাদের আগেই জানিয়েছেন, তখন আসলে তাদের ভাবনাটা কি তখনই জানা যাবে। আমরা এর আগেও যদি দেখেছি, গতকালকেও বিএনপির মতো একটি দলও কিন্তু সুষ্ঠু পরিবেশ নিয়েও ভোটের সংখ্যা প্রকাশ করে গেছে। অপেক্ষা করতে হবে বৈঠকের পরেই আসলে তারা কি ধরনের সিদ্ধান্তের কথা জানায় বা কি ধরনের আশ্বস্ত তারা হয়েছে কমিশনের কাছ থেকে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 3 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 10ম দিনের সাক্ষ্য গ্রহণ দেন সিলেটের 2 সাংবাদিক মহিদ হোসেন ও হুমায়ুন কবির লিটন। তারা জুলাই আগস্ট হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে
দায়ী করেন। এরপর জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন মুগদা মেডিকেলের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ হাসনাত আল মতিন। পরে তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই মামলায় এখনও পর্যন্ত শহীদ পরিবার, আহত, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী সহ ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। আল জাজিরা এবং বিবিসিতে যে ডকুমেন্টারি সেটা দেখেছেন, তাতে গুলি চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার বিবৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী। দুপুরের সময় আরও থাকছে। সিলেটের দ্বিতীয় টি-20তে সন্ধ্যায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই সিরিজ টাইগারদের ঘুরে দাঁড়াতে চায় ডাচ বাহিনী। সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগর থেকে 3টি ট্রলার সহ 17 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কোস্টগার্ড জানায় রোববার সন্ধ্যায় ফিশিং ট্রলারগুলোকে স্পিড বোটে ধাওয়া করে জিম্মি করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটির সদস্যরা পরে 3টি ট্রলার সহ 17 জেলেকে মিয়ানমারে নিয়ে যায় তারা। একজন পালিয়ে এসে প্রশাসনকে বিষয়টি জানান। এর আগে গত 5 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত 23 দিনে 10টি ট্রলার ও 63 জন জেলে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। কক্সবাজারের বাকখালী নদীতে দখলমুক্ত করতে 5 দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে বেশ কয়েকটা স্থাপনা গুড়িয়ে দিয়ে উদ্ধার করা হয়েছে 2 একর জমি। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাকখালী নদী, যার তীর দখল করে নির্মাণ করা হয়েছে একের পর এক স্থাপনা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে কার্যক্রম শুরু করেছে প্রশাসন। সোমবার সকাল 9টায় উচ্ছেদ কার্যক্রম শুরুর কথা থাকলেও কিছুটা দেরি হয়। প্রথমে কাগজপত্র নিয়ে জমির মালিকরা প্রতিবন্ধকতা তৈরি করলেও বন্ধ করতে পারেনি উচ্ছেদ কার্যক্রম। যৌথ বাহিনীর সহায়তায় বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় স্থাপনা। তবে স্থানীয়দের দাবি, হঠাৎ উচ্ছেদ কার্যক্রমে বিপাকে পড়েছেন তারা। কেউ শুনতে পারছি, কেউ শুনতে পারি নাই। আজকে সকালবেলা এগুলি উচ্ছেদ অভিযান চলছে, তাহলে আমার পরিবার পরিজন নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? বাকখালী নদী দূষণ ও দখলমুক্ত করতে সরকারকে 4 মাসের সময় বেঁধে দেয় হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার নৌপরিবহন উপদেষ্টা কক্সবাজার এসে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। উচ্ছেদের প্রথম দিনে 2 একর জমি দখলমুক্ত করা হয়েছে বলে জানায় BIWTA। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমরা হয়তো 2 একরের মতো জায়গা অবমুক্ত হয়েছে এবং আমরা এটা চলমান থাকবে। প্রশাসন বলছে, নদী সম্পূর্ণ দখলমুক্ত করার আগ পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে না, ততক্ষণ এই অভিযানটি আমরা পরিচালনা করা হবে। BIWTA তথ্য মতে বাকখালী নদীর তীরে অবৈধ দখলদার রয়েছে 188 জনেরও বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। সকালে জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম হাসান খানের নেতৃত্বে বিভিন্ন সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় সড়কের পাশে অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে 11টার দিকে জেলা স্কুলের সামনের সড়ক অবরোধ করে গাড়ির মালিক ও চালকরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে দুপুর 1টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা আধিপত্য বিরোধী বিকল্প বিশ্ব ব্যবস্থার ডাক দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ও SCO সম্মেলনে একাধিক কেন্দ্র ভিত্তিক বিশ্ব গড়ার আহ্বান জানান তিনি। SCO-ভুক্ত দেশগুলোকে 2 বিলিয়ন ইউয়ান অনুদান এবং 10 বিলিয়ন ইউয়ান ঋণ সহায়তারও ঘোষণা দিয়েছে চীন। অন্যদিকে সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে নিজেদের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের কথা জানান রুশ প্রেসিডেন্ট পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী মোদি। খেলার খবর।
এশিয়া কাপের আগে সিলেটের প্রথম টি-20তে ক্রিকেটারদের পারফরমেন্সে সন্তুষ্ট সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পরের ম্যাচেও ধরে রাখতে চান জয়ের ধারা। সন্ধ্যা 6টায় দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। আজ জিতলে শিরোপা বাংলাদেশের, অন্যদিকে ঘুরে দাঁড়াতে চায় নেদারল্যান্ডস। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের রিপোর্ট। শামীমের অসুস্থতায় জায়গা মিলেছে একাদশে। সুযোগটা বেশ ভালোই কাজে লাগিয়েছেন লম্বা সময় পর আন্তর্জাতিক সার্কিটে ফেরা সাইফ হাসান। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই ছিলেন দুর্দান্ত। তার এমন পারফরমেন্সের পর দলে জায়গা পাওয়াটা যে হবে কঠিন সেটা ভালোই বুঝছেন শামীম পাটোয়ারি। তাই ঐচ্ছিক অনুশীলনেও মাঠে ঘাম ঝরালেন এই বাঁহাতি ব্যাটার। একাদশে সুযোগের অপেক্ষায় থাকা সোহান সাইফুদ্দিনও এদিন লম্বা সময় কাটিয়েছেন নেটে। জুলিয়ান উড, ফিল সিমন্স আর সালাউদ্দিন চেষ্টা করেছেন তাদের আরও পরিণত করতে। সিনিয়র সহকারী কোচের মতে দলের মধ্যে এমন প্রতিযোগিতা দেশের ক্রিকেটে দিচ্ছে ভালো বার্তা। যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। প্রথম ম্যাচে সাইফ হাসানের পারফরমেন্স এখন আলোচনায়। দীর্ঘদিন পর ফেরা এই ব্যাটার সবার কাছ থেকেই পেয়েছেন প্রশংসা। তবে এখনই তাকে নিয়ে মাতামাতির পক্ষে নন সালাউদ্দিন। কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে আবার তাড়াতাড়ি নিজে নামায় দিন। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। এশিয়া কাপের আগে এই নেদারল্যান্ড সিরিজ বাংলাদেশের সামনে প্রস্তুতির শেষ মঞ্চ। ডিউ ফ্যাক্টরের কারণে প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই নিতে হয়েছে চ্যালেঞ্জ। এশিয়া কাপে আবুধাবির কন্ডিশনও হতে পারে এমন, তাই বড় আসরের আগে শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্ট সালাউদ্দিন। নানা চড়াই উতরাই পেরিয়ে একটা ভারসাম্যপূর্ণ দলে পরিণত হচ্ছে বাংলাদেশ। নিজেদের মধ্যেই হচ্ছে ইতিবাচক প্রতিযোগিতা। এশিয়া কাপের আগে যা দিচ্ছে ভালো বার্তা, আর সেই বার্তায় আরো শক্তি যোগাতে দ্বিতীয় টি-20তেই নিশ্চিত করা যায় নেদারল্যান্ড সিরিজের শিরোপা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের চ্যালেঞ্জ, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন। সবাইকে সহযোগিতার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। ডাকসু নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। জাকসুতেও জমজমাট প্রচার। রাকসুতে নবীনদের ভোটার করার দাবিতে আজও ছাত্রদলের বিক্ষোভ। এবং আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় 800, আহত 1000-এর বেশি। গ্রামের পর গ্রাম ধ্বংস, প্রাণহানি আরও বাড়ার শঙ্কা। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।